প্রিয় ছাত্রছাত্রী আমার, তোমরা আর্থিক বিবরণী সম্বন্ধে উদ্দেশ্যগুলি আমরা বলছিলাম। 7টি উদ্দেশ্য। আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে গেলে 7টা উদ্দেশ্য ফলো করতে হবে। সে উদ্দেশ্যগুলি তোমরা যখন অবজেক্টিভে আসবে, আর্থিক অবস্থা বিশ্লেষণের উদ্দেশ্য কয়টি লিখবে? 7টি। কী কীগুলি সেগুলি আবার আমরা রিপিট করছি। অর্থাৎ প্রতিষ্ঠানের স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা যাচাই করা, মূলধন কাঠামো বা ঋণ ধারণ ক্ষমতা যাচাই করা, মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করা, পরিচালন ক্ষমতা যাচাই করা, বিগত বছরের তুলনা চলতি বছরে আর্থিক দিক তুলনা করা, প্রতিযোগিতার যুগে একই প্রকৃতি অন্য প্রতিষ্ঠানের সাথে নিজের প্রতিষ্ঠানের তুলনা করা, পরিবর্তনশীল অবস্থার সাথে ব্যবসার সামঞ্জস্য বজায় রাখা। এগুলি আমাদের আর্থিক বিশ্লেষণের উদ্দেশ্য। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্যের ভিত্তিতে যে কোনো কর্মকাণ্ড চালিত। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, এবং এই মুনাফা অর্জন যাচাই করতে হবে প্রতি বৎসর, চলতি বছরের সাথে বিগত বছরে যাচাই করা, তুলনা করা, এটাকে বলে বিশ্লেষণ। আমার প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, আর্থিক বিশ্লেষণের অনুপাতগুলি কয়েকটি শ্রেণীতে বিভাগ করা হয়। 4টি শ্রেণী বিভাগে ভাগ করা হয় এই আর্থিক বিশ্লেষণ প্রতিষ্ঠানের। একটা হলো তারল্যতা বা স্বল্পকালীন সচ্ছলতা যাচাই অনুপাত। তারল্য জিনিসটা তো বোঝো, অতি দ্রুত কোনো জিনিসকে নগদে পরিণত করা তারল্যতা। স্বল্পকালীন স্বচ্ছতা যাচাই, স্বল্প সময়ের মধ্যে যাচাই করে সেটা বোঝানো কী অবস্থায় আছে আমাদের প্রতিষ্ঠানটা, স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে সেটা যাচাইটাকে স্বল্প সময় যাচাই। 2 নম্বর আসো মূলধন কাঠামো বা দীর্ঘকালীন সচ্ছলতা যাচাই অনুপাত। মূলধন কাঠামো, যে প্রতিষ্ঠানের মূলধন কাঠামোটা কেমন সেটা দীর্ঘকালীন। আমরা জানি মূলধন জাতীয় ব্যয়গুলিতে বোঝো আয় আর ব্যয়। 1 বছরের অধিক সময় যেই অর্থ বিনিয়োগ করা হয় অর্থাৎ আয় করা হয়, আয়ের জন্য ব্যয়, সেগুলি হলো মূলধন জাতীয়। 3 নম্বর হলো মুনাফা অর্জন ক্ষমতা যাচাই। মুনাফা অর্জন স্বাভাবিক, প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, এবং মুনাফাটা অর্জনের যাচাই করতে হবে কী অবস্থায়, বিগত থেকে চলতি বছর ভালো না খারাপ সেটা যাচাই করার। এই আর্থিক অবস্থার বিশ্লেষণ অনুপাতটা সেই রকম যাচাই করা। মানে মুনাফা অর্জন যাচাই যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানে তুমি তুলনামূলক, মানে প্রতিষ্ঠানের গত বছর তুলনায় এই বছরের অবস্থা কী, খারাপ না ভালো সেটা বুঝতে পারবেন। আরেকটা আছে ব্যবসায়িক কাঠামো বা পরিচালনা ক্ষমতা যাচাই। ব্যবসায়িক কাঠামোটা কীরকম, ছোট, বড়, মাঝারি, কোন ধরনের কাঠামো সেটা যাচাই করতে হবে। প্রতিষ্ঠানের মূলধন পরিচালনা, কর্মদক্ষতা, কার্যকলাপ, পরিচালনা ক্ষমতা ইত্যাদি যাচাই করা। এই এক একটি শ্রেণীবিভাগ আবার কতগুলি অনুপাতে বিশ্লেষণ করা হয়েছে। যেমন আমরা প্রথম বলছি তারল্যতা বা স্বল্পকালীন যাচাই। তারল্যতা স্বল্পকালীন যাচাইয়ের মধ্যে কী কী পড়ে? চলতি অনুপাত। 2 নম্বর আসবে তারল্য, তড়িৎ, দ্রুত, অ্যাসিড অনুপাত। এটার অনেকগুলি নাম, তারল্য, তড়িৎ, দ্রুত, অ্যাসিড, অগ্নি অনুপাত, কয়েকটা নামে বিভক্ত। পরীক্ষা তোমরা মনে রাখবা যে এই অনুপাতগুলি, এই অনুপাতটার অনেকগুলি নামেও, তুমি তারল্য অনুপাত শিখে গেলে কিন্তু দিল তোমাকে অগ্নি অনুপাত, তাহলে অগ্নি মানে তো দ্রুত, অ্যাসিড দিল অ্যাসিড, তখন বুঝলা না, বলতে পারবে যে স্যার আমরা তো শিখেছি তারল্য অনুপাত, অ্যাসিড, দ্রুত, অগ্নি এগুলি তো আমরা কখনো জানতাম না। বলবো এটার এগুলির অবলিক হলো সেগুলি কী কী বুঝো। তারল্য মানে তাড়াতাড়ি, দ্রুত, অ্যাসিড যেমন, তারপরে অগ্নি, যেগুলি একই কথা, একই রকম সামঞ্জস্য। 3 এটার মধ্যে আর কি পড়ে? কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন বা চলতি অনুপাত। কার্যকরী বা চলতি, মনে হয় অনেক সময় পরীক্ষা আসে কার্যকরী মূলধন অনুপাত, অনেক সময় চলতি অনুপাত, একই সামঞ্জস্য, একই জিনিস।
কার্যকরী শিখে গেছো, চলতি বানানে, চলতি শিখে গেছো, কার্যকরী, একই মনে রাখবে, কার্যকরী চলতি মূলধন অনুপাত। আরেকটা আছে এর মধ্যে পড়ে আমাদের নগদ ও চলতি দায় অনুপাত। নগদ ও চলতি দায় অনুপাত। আসো এখন আমরা প্রথম যে স্বল্পমেয়াদী বা সচ্ছলতা তারল্য অনুপাত যাচাই ক্ষমতার মধ্যে প্রথম পরে আমাদের চলতি অনুপাত, যেটা সবসময় পরীক্ষা তোমাদের থাকবে। এটা চলতি অনুপাতটা কি? চলতি তো বোঝো, চলছে, বর্তমান যে কাজগুলি ব্যবসা প্রতিষ্ঠান সচরাচর চলে সেটা চলতি। যেমন চলতি অনুপাতের সূত্রটা কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়, অর্থাৎ চলতি সম্পদ বাই চলতি দায়, বাইটা মানে ভাগ, চলতি সম্পদ বাই চলতি দায়। এখন আসো চলতি সম্পদগুলি কি কি, আমি অঙ্কের মাধ্যমে পরে তোমাদেরকে দেখাবো। এখন সূত্রগুলি, চলতি সম্পদগুলো কি কি আমরা নবম দশম শ্রেণী থেকে পড়েছি, একাদশে পড়েছি। চলতি সম্পদ আমরা রেয়া মিলে শিখেছি আর্থিক বিবৃতি। চলতি সম্পদগুলি কি কি? চলতি সম্পদ বলতে বোঝায় নগদ তহবিল, ব্যাংক জমা উদ্বৃত্ত, প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য বিল, মজুদ পণ্য, অগ্রিম খরচ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, এগুলি চলতি সম্পদ। এখন এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি জানতে হবে তোমাদেরকে। আবার বলো চলতি সম্পদগুলো কি কি? চলতি সম্পদ হলো নগদ তহবিল, ব্যাংক জমা উদ্বৃত্ত, সমাপনী মজুদ পণ্য, প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল বা দেনাদার, অগ্রিম খরচ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, এগুলো চলতি সম্পদ। এগুলি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। চলতি সম্পদটা, তুমি যদি চলতি সম্পদ না জানো তাহলে তুমি অনুপাত করতে পারবে না। আসো তারপরে চলতি দায়। চলতি দায় মানে কি? চলতি যেমন পদেয় হিসাব বা পাওনাদার, পদেয় বিল, মনে রাখবা প্রাপ্য সম্পদ, পদেয় হলো দায়, ব্যাংক জমা অতিরিক্ত এটা একটা দায়, বকেয়া খরচ আমি টাকা দেইনি বকেয়া রেখেছি সেটাও একটা দায়, অদাবিকৃত লভ্যাংশ সেটাও একটা চলতি দায়। তারপরে আসো ঘোষণাকৃত লভ্যাংশ, সেটাও আবার একটা চলতি দায়, স্বল্পমেয়াদী ঋণ সেটাও চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে কী কী পড়ে আমার বুঝো? চলতি দায়ের মধ্যে কী কী পড়বে? প্রথমে পদেয় হিসাব বা পাওনাদার, পদেয় বিল, বকেয়া খরচাবলী, ব্যাংক জমা অতিরিক্ত, অদাবিকৃত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, ঘোষণাকৃত লভ্যাংশ, এগুলি বলে চলতি দায়। এই চলতি সম্পদের সমষ্টি আর চলতি দায়ের সমষ্টিকে আমরা নোটে বের করে যখন এই টাকা দুইটা চলতি সম্পদকে চলতি দায়ের টাকা দ্বারা ভাগ করব তখন আমরা একটা অনুপাত পাব। অর্থাৎ অনুপাতটা হলো সম্পদকে ভাগ করার পর, চলতি দায় দিয়ে ভাগ করার পর যেটা সেই ফলটাকে অনুপাত করব দায় এক অনুপাত দিয়ে, যে ফল অনুপাত এক হবে। অর্থাৎ তার একটা আদর্শ মান থাকে, কারণ আমি যাচাই করে বুঝবো সেটা কি প্রতিষ্ঠানের জন্য ভালো না খারাপ। চলতি সম্পদের আদর্শ মান হলো 2:1। যদি প্রতিষ্ঠানের চলতি সম্পদের অনুপাত 2:1 বা তার একটু কিছু বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের সন্তোষজনক এবং ভালো অবস্থায়। আর দায়ের তুলনায় সম্পদের অনুপাতটা কম হয় তাহলে আমরা বুঝবো সেটা কি প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক নয়। আবার অতিরিক্ত যদি সম্পদের পরিমাণ বেশি হয়ে যায় অনুপাতটা, তাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক নয়। তাই আমরা বলবো যে আদর্শ মান অনুযায়ী কাছাকাছি যেটা সেটা তাহলে আমরা প্রতিষ্ঠানের এই অনুপাত অনুযায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো হিসাবে গণ্য করব। 2 নম্বর আসো তারল্য, তড়িৎ, দ্রুত, অগ্নি, অ্যাসিড অনুপাত। একই নামের অনেকগুলি, একটি অনুপাতের অনেকগুলো নাম। সেটার অনুপাতের সূত্রটা কি? তারল্য সম্পদ ভাগ তারল্য দায়। তারল্য সম্পদটা কি? অর্থাৎ চলতি সম্পদের কাছাকাছি, মানে একটু দ্রুত হয়, আর আমি বলছি দ্রুত। তারল্য সম্পদ হলো
চলতি সম্পদ থেকে তুমি সমাপনী মজুদ আর অগ্রিম খরচটা বাদ দিবে। তো সূত্র হলো চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুদ পণ্য বিয়োগ অগ্রিম খরচ। এই দুটা জিনিস বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হলো তারল্য সম্পদ। আবার বলি, তারল্য সম্পদ হলো চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুদ পণ্য বিয়োগ অগ্রিম খরচ। আর তারল্য দায়টা কি? চলতি দায়টাকে তারল্য দায় বলা হয় বর্তমানে। আগে আমরা বলতাম তারল্য সম্পদ বলতে চলতি সম্পদ চলতি দায় থেকে, তারল্য দায় বলতে বুঝি চলতি দায় থেকে ব্যাংক জমা অতিরিক্ত বিয়োগ। না, বর্তমানে তারল্য দায় চলতি দায় থেকে তারল্য দায় হিসাবে বলা হয়। অর্থাৎ তারল্য সম্পদটার যোগফল তারল্য দায় দিয়ে ভাগ করলে যে মান যে পাও সেটা হলো তারল্য সম্পদের অনুপাত। এটার আদর্শ মান হলো 1:1। এটা আদর্শ মান হলো 1:1। অর্থাৎ তারল্য সম্পদ আর দায় যদি প্রায় সমান থাকে তাহলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো, আমরা বুঝতে পারবো সন্তোষজনক। কিন্তু তো যদি কাছাকাছি বা একটু বেশি হয় তাও আমরা বুঝবো ভালো। কিন্তু যখন তারল্য দায় থেকে সম্পদের তুলনায় কম হবে তখন বুঝতে হবে আমাদের প্রতিষ্ঠানের অবস্থা সন্তোষজনক নয়। আর অতিরিক্ত বেশি আবার যদি অনুপাতটা আদর্শ মান থেকে বেশি হয় সেটাও সন্তোষজনক নয়। কোনো বেশি জিনিস, কোনো অতিরিক্ত কোনো জিনিস আবার ভালো না। তাই স্ট্যান্ডার্ড আদর্শ মানটা কাছাকাছি থাকলে তখন আমরা প্রতিষ্ঠানকে সন্তোষজনক হিসেবে মন্তব্য করব। 3 নম্বর আসো কার্যকরী বা চলতি মূলধন অনুপাত। কার্যকরী বা চলতি মূলধন অনুপাত বলতে আমরা কি বুঝি? আগে বুঝো কার্যকরী মূলধনটা কি বা চলতি মূলধনটা কি। কার্যকরী মূলধন ও চলতি মূলধন বলতে আমরা সেটাই বুঝি যে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, সেটাকে বলে কার্যকরী বা চলতি মূলধন। কেন বেসলি প্রথমে আমাদের অনেক সময় আমরা পরীক্ষায় কয়ে বলে চলতি মূলধন বা কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমাদের ছাত্রছাত্রীবৃন্দরা এটাকে অনুপাতে নিয়ে যায়। না, সেটা পরিমাণ আর অনুপাত ভিন্ন জিনিস। পরিমাণ হলো চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, একটা টাকা অ্যামাউন্টকে বলা হয় পরিমাণ। আর অনুপাতটা হলো কার্যকরী বা চলতি মূলধন অনুপাত হলো চলতি মূলধন বা কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। কার্যকরী মূলধন বা চলতি মূলধন ভাগ চলতি দায়। তাহলে কার্যকরী মূলধনটা কি বা চলতি মূলধনটা কি? আমরা লিখব চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, অর্থাৎ চলতি সম্পদটা থেকে চলতি দায় বাদ দিলে যেটা হলো আমাদের চলতি মূলধন, মানে বর্ষীয় আমাদের প্রতিষ্ঠানের চলতি মূলধন বা কার্যকরী মূলধন, এটা মূলধন। আর চলতি দায় আগের চলতি দায় যেটা আমরা শিখে এসেছি সে চলতি দায়, সেটার আদর্শ মান 1:1। আদর্শ মান যদি 1:1 এক সামান্য বেশি হয় তাহলে প্রতিষ্ঠান মঙ্গলজনক, ভালো, সন্তোষজনক হিসেবে ধরবো। আর যদি আদর্শ মান থেকে কম হয় তাহলে আমরা বলবো যে প্রতিষ্ঠান সন্তোষজনক নয়, আর্থিক অবস্থা সন্তোষজনক নয়। তারপরে আসো নগদ ও চলতি দায় অনুপাত। এই চারটা অনুপাত হলো স্বল্পতা, তারল্যতা, স্বল্পকালীন অনুপাতের উদাহরণ। আমাদের পরীক্ষা অনেক সময় আসে স্বল্পকালীন বা স্বল্পকালীন স্বচ্ছতা যাচাই 2টি অনুপাত লেখো। আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা অনেক সময় বোঝে না যে শিখে আসছে চলতি সম্পদ, চলতি অনুপাত, চলতি দায়, তারল্য অনুপাত, কিন্তু স্বল্প মেয়াদী স্বচ্ছতা যাচাই অনুপাত 2টি কী কী সেটা আমরা অনেকে বোঝে না। তোমাকে বুঝে নিতে হবে স্বল্পকালীন স্বচ্ছতা যাচাই এই 4টা কী কী: চলতি অনুপাত, তারল্য অনুপাত, চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত, নগদ ও চলতি দায় অনুপাত। তো আসো 4 নম্বর আমার নগদ ও চলতি দায় অনুপাত বুঝে যায়। নগদ ও চলতি দায় অর্থাৎ নগদ তহবিল ভাগ চলতি দায়। তোমাকে প্রশ্নের মধ্যে বোঝা যায় কি হবে, নগদ তহবিল বাই চলতি, অর্থাৎ নগদ তহবিলটাকে চলতি দায় দ্বারা ভাগ। নগদ তহবিল বোঝো, নগদে আমাদের প্রতিষ্ঠানে কি আছে সেটা চলতি দ্বারা ভাগ করলে আমাদের সেটা নগদ তহবিল চলতি দায় পাওয়া যায়। আদর্শ মানটা কি? এটা আদর্শ মান হলো 0.25:1, অর্থাৎ দায়ের 4/1 নগদ থাকলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো। 0.25:1 মানে দায়ের 4/1। সে থাকলে আমার নগদ চলতি দায়ের অনুপাতটা সন্তোষজনক হিসাবে আমরা আখ্যায়িত করব। সেটা হলো আমাদের প্রতিষ্ঠানের জন্য স্বল্প দায়ে, আবার বলি, সচ্ছলতা,
তারল্যতা ও স্বল্প দায় সচ্ছলতা অনুপাত যাচাই করা অনুপাত। সচ্ছলতা ও তারল্য বা সচ্ছলতা যাচাই অনুপাত চারটি। কি কি? চলতি অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী মূলধন ও চলতি অনুপাত, নগদ ও চলতি দায় অনুপাত। এই চারটা অনুপাত আমরা গাণিতিক অঙ্ক করার আগে আবার চারটা অনুপাত, এই চারটা অনুপাত দিয়ে আমরা একটা গাণিতিক অঙ্ক করাবো। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু মনোযোগ দাও এবং খাতা কলম নিয়ে বসবে। আমি ছোট করে চারটা অনুপাত দিয়ে একটি অঙ্ক কাঠামো তৈরি করে তোমাদেরকে দেখাবো এবং এই চারটা অনুপাত আজকে শিখবে। আবার বলি আমার চারটা অনুপাত কি কি। প্রথম হলো চলতি সম্পদ, চলতি অনুপাত। তাহলে চলতি অনুপাতের সূত্রটা কি আমাদের বলো? চলতি অনুপাতের সূত্রটা হলো চলতি সম্পদ ভাগ চলতি দায়, চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখন আবার আসো চলতি সম্পদ বলতে আমরা কি বুঝি? চলতি সম্পদ বলছে প্রতিষ্ঠানের নগদ তহবিল, ব্যাংক জমা উদ্বৃত্ত, অতিরিক্তটা হলো দায়, ব্যাংক জমা উদ্বৃত্ত সম্পদ, প্রাপ্য হিসাব বা দেনাদা, প্রাপ্য বিল, অগ্রিম খরচ, স্বল্পমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগটা স্বল্পমেয়াদী যদি হয় সেটা হলো আমাদের লেখা থাকবে স্বল্পমেয়াদী। বিনিয়োগও স্বল্প, যদি পার্সেন্টেজ থাকে 10% তাহলে মনে করবে এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তুমি স্বল্পমেয়াদী অনেক সময় উল্লেখ করে, শুধু বিনিয়োগ থাকলে এটা স্বল্পমেয়াদী হবে, অথবা স্বল্পমেয়াদী উল্লেখ থাকলে বিনিয়োগটাকে স্বল্পমেয়াদী চলতি সম্পদ হিসেবে ধরবে। আর যদি দেওয়া থাকে পার্সেন্ট হিসাবে তাহলে মনে রাখবে এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এগুলির যোগফলটা হলো চলতি সম্পদ। আর চলতি দায়টা কি? চলতি দায়টা হলো পদেয় বা পাওনাদার, পদেয় হিসাব বা পাওনাদার, পদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া খরচাবলী, অধাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, ঘোষণাকৃত লভ্যাংশ, সেগুলি বলা হয় চলতি দায়। এগুলির সমষ্টি। এখন চলতি অনুপাত করতে গেলে আমরা এগুলি সমষ্টি যোগ করে চলতি সম্পদের সমষ্টিটাকে চলতি দায়ের টাকা দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটাকে বলে এই চলতি অনুপাত। আদর্শ মানটা কি? আদর্শ মানটা হলো 2:1। আদর্শ মানটা হলো 2:1। মনে রাখবে। কখনো কোনো মন্তব্য চায় গয়ে, তখন লিখবি আদর্শ মানটা তোমাকে ওই অবজেক্টিভে থাকবে। আদর্শ মান আসতে পারে চলতি অনুপাতের আদর্শ মান কত, তখন তুমি মনে রাখতে হবে অবজেক্টিভ যদি করবে 2:1, 2:1। আর এই চলতি অনুপাত তারপরে আসবে চলতি অনুপাত, অবশ্যই তোমাকে জানতে হবে, নাহলে তুমি অন্য অঙ্কগুলি পারবে না। তারপরে আসবে তারল্য অনুপাত, তড়িৎ অনুপাত, অ্যাসিড অনুপাত, অগ্নি অনুপাত, দ্রুত অনুপাত, অবলিক, প্রত্যেকটা অবলিক একই জিনিস। আবার বলি তারল্য অনুপাত অবলিক, অ্যাসিড অনুপাত অবলিক, অগ্নি অনুপাত অবলিক, দ্রুত অনুপাত অবলিক, সবগুলির একই অর্থ। তাহলে আদর্শ অনুপাতটা কী কী? চলতি তারল্য সম্পদ ভাগ তারল্য দায়, তারল্য সম্পদ ভাগ তারল্য দায়। তারল্য সম্পদটা কি? তারল্য সম্পদটা আমরা বোঝো, তারল্য সম্পদ বলতে আমরা বুঝি যে চলতি সম্পদ থেকে সমাপনী আর অগ্রিমটা বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো তারল্য সম্পদ। আর তারল্য দায়টা কি? সাধারণত চলতি দায়টাকে তারল্য দায় হিসেবে ধরা হয়। আদর্শ মানটা কি? 1:1। তাও তুমি অবজেক্টিভের জন্য তোমাকে লাগবে, অনেক সময় মন্তব্যের জন্য তোমাকে লাগবে বলবে মন্তব্য করো প্রতিষ্ঠানের সচ্ছলতা যাচাই ক্ষমতাটা কেমন, তখন তোমাকে আদর্শ মানটা অবশ্যই মনে রাখতে হবে দুইটা কারণে। 3 নম্বর কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত। কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত। এখন আসো কার্যকরী মূলধন ও চলতি মূলধন অনুপাতের সূত্রটা কি? কার্যকরী মূলধন বা চলতি মূলধন ভাগ চলতি দায়। কার্যকরী মূলধন ভাগ চলতি, কার্যকরী মূলধন বা চলতি মূলধন ভাগ। এখন আসো কার্যকরী মূলধন বা চলতি মূলধনটা কি? সহজ জিনিস, যেহেতু আমরা আগে শিখছি চলতি সম্পদ বিয়োগ চলতি দায়কে বলে কার্যকরী মূলধন বা চলতি মূলধন। আবার বলো কি কি? চলতি সম্পদ থেকে চলতি দায়টা বিয়োগ করে কার্যকরী মূলধন পাওয়া যায়। আর চলতি দায় তো আগে শিখেছে চলতে। এখন এই দুইটার ভাগফলটা হবে তাদের অনুপাত। আদর্শ মানটা কি? 1:1। এটার আদর্শ মানও 1:1। তারপরে আসো নগদ ও চলতি দায় অনুপাত। নগদ তহবিল ভাগ চলতি দায়। নগদ তহবিল, প্রতিষ্ঠানে একটা নগদ তহবিল থাকবে আর চলতি দায় দ্বারা ভাগ করবে। নগদ তহবিলটা তোমার সম্পদের মধ্যে থাকবে
আর চলতি দায় তো আগে পড়ে এসেছো। আদর্শ মানটা কি? 0.25:1, অর্থাৎ দায়ের 4/1 হলে প্রতিষ্ঠানের অবস্থা ভালো সন্তোষজনক বলা হয়। আদর্শ মানটা তোমরা অবশ্যই মনে রাখবে, নগদ ও চলতি দায় অনুপাত। প্রশ্নের ভেতরে বুঝে যায় কী হবে, নগদ উপরে চলতি দায়টা নিচে হলে হয়ে যায় তার অনুপাতটা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা একটা গাণিতিক অঙ্ক এখন আমরা যাব, তোমরা ফলো করো, খেয়াল করো আমাদের গাণিতিক অঙ্কটা। আমরা এখন সেটা দেখাবো তোমাদেরকে। যেমন আমাদের গাণিতিক অঙ্কের ধারায় আমরা অঙ্কে যদি করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই আগে আমাদের একটা আর্থিক বিবরণী তুলে ধরতে হবে। আর্থিক বিবরণী তোলার সাথে সাথে আমাদেরকে হবে আর্থিক বিবরণী অবস্থা একটা চিত্র আমাদের কাঠামো তৈরি করে নিতে হবে। আর্থিক বিবরণী কেমন হবে সেটা দেখো। আর্থিক বিবরণীর কাঠামোটা দেখো। আর্থিক বিবরণী আমাদের একটা 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত পদ্মা লিমিটেডের আর্থিক অবস্থা নিম্নরূপ। আর্থিক বিবরণী দেখো দেওয়া আছে কীভাবে। আর্থিক বিবরণী বলতে কি, সম্পত্তি আর দায়। আমাদের সম্পত্তিগুলি কি কি আছে দেখো। সম্পত্তিগুলির মধ্যে আছে, প্রথমে আছে ভূমি ও দালান কোঠা 3 লক্ষ টাকা, কলকবজা 60,000 টাকা, হাতে নগদ 50,000 টাকা, প্রাপ্য হিসাব আছে 1,50,000 টাকা, মজুত পণ্য আছে 1,20,000 টাকা, অগ্রিম খরচাবলী আছে 20,000 টাকা। টোটাল সম্পদ হলো 7 লক্ষ টাকা। আসো দায়সমূহের মধ্যে আছে শেয়ার মূলধন 4 লক্ষ টাকা, লাভ ক্ষতির উদ্বৃত্ত আছে বন্টন উদ্বৃত্ত 1,40,000 টাকা, পদেয় হিসাব আছে 90,000 টাকা, বকেয়া খরচাবলী আছে, বকেয়া বেতন আছে 10,000 টাকা, পদেয় বিল আছে 20,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত আছে 40,000। টোটাল 7 লক্ষ। অর্থাৎ আর্থিক বিবরণী আমাদের সম্পদ আর দায় সমান হতে হবে, সম্পদ আর দায় সমান। এখন করণীয় কি? আসো আমরা যে অনুপাতগুলি পড়ছি সেগুলি। চলতি অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, নগদ ও চলতি দায় অনুপাত নির্ণয় করো। আমরা পরে সৃজনশীল করাবো, আগে অঙ্ক আমরা দেখে নিই, তারপরে আমরা আসো চলতি সম্পদটা কি। আমাদের চলতি সম্পদকে আমাদের এখন পড়তে হবে। চলতি সম্পদ বাইর করো আমাদের। যেমন আমাদের সূত্র, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু আসো আমাদের অঙ্কে প্রথম আসো 1 নম্বর চলতি সম্পদ, চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্রটা কি আগে লেখো আমাদের। চলতি সম্পদ ভাগ চলতি দায়। চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখন আসো আমরা সমান সমান দুইটা সমান সমান টাকা রাখবো। আগে চলতি সম্পদ আমাদের নোট করে নিয়ে আসো। চলতি সম্পদগুলো কি আগে আমরা বের করব। চলতি সম্পদ আমরা কী কী পড়লাম। আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমাদের আর্থিক বিবরণীতে যাও। চলতি সম্পদ আবার আসো, কী কী আমরা দেখব। আমরা শিখেছি হাতে নগদ, তারপর শিখেছি প্রাপ্য হিসাব, মজুত পণ্য, অগ্রিম। 4টা, এখানে কয়টি? 4টি। কী কী? হাতে নগদ, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, অগ্রিম খরচাবলী। এখন এগুলি আমরা লিখে যোগ করব। হাতে নগদ, তারপরে কি?
হাতে নগদের পরে আমাদের কি আসবে? প্রাপ্য হিসাব। হাতে নগদ যোগ প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব যোগ আরেকটা কি বলছিলাম? মজুত পণ্য। একটা হলো অগ্রিম খরচ। এই চারটা জিনিস। এখন আমাদের টাকা বসাও। বলো হাতে নগদ কত? আমরা হাতে নগদ কত পেয়েছি? হাতে 50,000। তারপরে প্রাপ্য হিসাব কত পেয়েছি? 1,50,000। তারপরে মজুত পণ্য কত? 1,20,000। অগ্রিম খরচ 20,000 টাকা। অগ্রিম খরচ 20,000 টাকা। যোগ করো, কি আসে আমাদের? যোগ করলে 50,000, 1,50,000, 2 লক্ষ, 1,00,000, 3,20,000, 3,40,000। তাহলে মোট চলতি সম্পদ পেলাম কত? 3,40,000 টাকা। আসো এবার চলতি দায়। চলতি দায় কী কী? আসো আমরা শিখেছি পদেয় হিসাব। পদেয় হিসাব, বকেয়া বেতন, পদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত। সেখানেও চারটা। কী কী? পদেয় হিসাব, পদেয় বিল, বকেয়া বেতন, ব্যাংক জমা অতিরিক্ত। আসো তাহলে পদেয় হিসাব। যোগ বকেয়া বেতন যোগ পদেয় বিল যোগ ব্যাংক জমা অতিরিক্ত। টাকাগুলি বসাও। আসো টাকা কত কত? প্রথম পদেয় হিসাব 90,000 টাকা। বকেয়া বেতন 10,000। পদেয় বিল 20,000 টাকা। আর ব্যাংক জমা অতিরিক্ত 40,000 টাকা। যোগ করে আমরা কি পাই? টোটাল চলতি দায় কত? 90, 1 লক্ষ, 1,60,000 টাকা। আসো 1,60,000। এখন আমরা অঙ্কে বসাবো। বসাও। চলতি সম্পদ পেলাম কত? 3,40,000 টাকা। আর এটা পেলাম 1,60,000 টাকা। ভাগ করো, অনুপাতে কত আসে আমাদের? ভাগ করলে কি আসবে? চলতি সম্পদের অনুপাতটা কত আসবে আমাদের? ভাগ করে ক্যালকুলেটর বের করো। ভাগ করলে আসবে 2.13 অনুপাত 1। মনে করো 2.13। সবসময় রাখবা পিছেরটা 1, 2.13 অনুপাত 1। শেষের মানটা সবসময় 1, কারণ নিচেটা দিয়ে ভাগ করে এটাকে একক হিসাবে ধরা হয়। পিছিয়ে 1 থাকবে। এখন আদর্শ মানটা কি? আমরা শিখছি আদর্শ মান 2.1। এখন প্রতিষ্ঠানের অবস্থা ভালো না খারাপ? ভালো, অবশ্যই ভালো, কারণ আমাদের আদর্শ মানের কাছাকাছি আছে। সেটা আমাদের আদর্শ মানে, সেটা আমাদের ভালো। তারপরে আসো 2 নম্বর, তারল্য অনুপাত। তারল্য অনুপাত। তারল্য সূত্র কি? তারল্য সম্পদ তারল্য দায়। তারল্য সম্পদটা কি? নোটে আসো আমাদের।
তারল্য সম্পদ কি আমরা বলছিলাম, শিখেছি তারল্য সম্পদটা আমরা কি বলছিলাম, চলতি সম্পদ বিয়োগ মজুত পণ্য বা সম্পন্ন মজুত, একই কথা। আর্থিক বিনিয়োগ যেটা মজুত পণ্য বিয়োগ অগ্রিম খরচ, সূত্রটা মনে রাখবা। চলতি সম্পদ কত পেলাম আমরা, 3,40,000। মজুত পণ্য কত, মজুত পণ্য হলো 1,20,000। আর অগ্রিম খরচ কত পেয়েছি আমরা, 20,000। দুইটা বাদ যাবে। তো 3,40,000 থেকে 1,20,000 বাদ দিলে কত, 1,40,000 বাদ দিলে 2 লক্ষ টাকা। তাহলে আমরা তারল্য সম্পদ পেলাম 2 লক্ষ। তারল্য দায় আমরা কি বলছি, তারল্য দায়টাকে চলতি দায়কে তারল্য দায় হিসাবে ধরা যায়। তারল্য দায় চলতি দায়, বর্তমানে এখানে চলতি দায়টাকে তারল্য দায় বলা হয়। সমান সমান 1,60,000। আসো তাহলে আমরা টাকা বসাই এখন। আসো 2 লক্ষ ভাগ 1,60,000 টাকা, অনুপাত কি আসবে, 1 ভাগ করলে কি হয় 16, ভাগ করো 16, 2.02, 1.22, 1.22 অনুপাত 1। আদর্শ মান কি 1:1। তাহলে অবস্থা ভালো, অবস্থাটা কি ভালো অবস্থায় আছে আমাদের, তারল্য অনুপাত যায় প্রতিষ্ঠানের অবস্থা ভালো। ছাত্রছাত্রীবিন্দু, আর আছে আমরা এই স্বল্পমেয়াদী যাচ্ছে আর 2টা অনুপাত। আরেকটা গুরুত্বপূর্ণ আছে চলতি বা কার্যকরী মূলধন অনুপাত। চলতি বা কার্যকরী মূলধন অনুপাত, চলতি বা কার্যকরী মূলধন অনুপাত, চলতি বা কার্যকরী মূলধন অনুপাত। কি হবে, সূত্রটা কি, চলতি মূলধন বা কার্যকরী মূলধন, চলতি মূলধন অবলিক দুটো নাম শিখে রাখবে, কার্যকরী মূলধন। নিচে চলতি দায়। আসো নোট, চলতি মূলধনটা কি, চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পদ ভাগ চলতি দায়। চলতি সম্পদ আমরা কত পেয়েছি আগে, 3,40,000। চলতি দায় কত, 1,60,000। বিয়োগ করো 0, 0, 0, 0, 4 আছে 8, 1,80,000 বসাও। আর চলতি দায়টা কি, 1,60,000। আদর্শ মানটা কত আসে আমাদের, এখন বলো আমাদের মানটা ভাগ করলে কত আসে, ভাগ করলে 1 অনুপাত সামথিং, 1:0.2 এর মতো, অনুপাত 1। আদর্শ মান কি 1 অনুপাত, এটা অবস্থা ভালো। তারপরে আসো 4 নম্বর, নগদ ও চলতি দায় অনুপাত। তাহলে আমাদের কি এখানে বুঝে যায় নগদ আর চলতি দায়। প্রতিষ্ঠানের নগদ কত, এখানে নোট লাগবে না, কারণ নগদ আমাদের দেওয়া আছে। দেখো নগদ তহবিল আমাদের অঙ্কে দেওয়া আছে, নগদ তহবিল নগদের 50,000 আর চলতি দায় 1,60,000। ভাগ করো কি আসবে, অনুপাত আসবে 48, 2, 0, 1, 0.31 অনুপাত 1। আদর্শ মানটা কী ছিল আমাদের, আর 0.5 অনুপাত 1। তাহলে আমাদের আদর্শটা ভালো, সমান সামথিং 0.25 অনুপাত 1 আদর্শ মান আমরা পেয়েছি 0.31 অনুপাত 1। তাহলে আমাদের প্রতিষ্ঠানের কি আর্থিক সচ্ছলতাগুলি ভালো। আসলে এই উক্ত প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতাগুলি খুবই ভালো, আর্থিক সচ্ছলতাগুলো
প্রত্যেকটা অনুপাত দিয়ে আমরা প্রতিষ্ঠানে আর্থিক সচ্ছলতা যাচাই করতে পেরেছি। আর্থিক সচ্ছলতা ভালো অবস্থায় আছে আমাদের। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আর্থিক অবস্থার এখানে এই অঙ্কের সাথে তোমাদের ফিনান্স, আমাদের যে ফিনান্স চ্যাপ্টার, সেটাতে তোমার এই অঙ্ক এইগুলি আছে। তোমার এখন যদি এটা পারো তাহলে তুমি হিসাব বিজ্ঞানের সাথে সাথে ফিনান্সেও পারবে এগুলি অনুপাত। তাহলে আমাদের আজকের আমরা শিখেছি যে খেয়াল রাখবে, চলতি অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যাচাইকরণ অনুপাত। আর্থিক অবস্থা কি তা অনুপাত করে তুলনা করে দেখানো। তাহলে আমরা আবার একটু যাচাই করে যাই। আমরা আবার বলি অনুপাত জিনিসটা কি, আবার একটু আমরা আজকে, অর্থাৎ এই দুইটি বিষয়ের পারস্পরিক সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় অনুপাত। অর্থাৎ একই জাতি একই সমজাতি দুইটি জিনিসের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, সেটা হলো অনুপাত। অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য প্রয়োজনীয় উভয় প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য কেন করা হয়, প্রতিষ্ঠানে কতগুলো উদ্দেশ্য আছে, কি স্বল্পকালীন 7টা উদ্দেশ্য। স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা যাচাই করা, মূলধন কাঠামো যাচাই করা, মুনাফা অর্জন যাচাই করা, পরিচালনা ক্ষমতা দক্ষতা যাচাই করা, বিগত বছরের তুলনায় চলতি বছর আর্থিক তুলনা যাচাই করা, প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানের প্রকৃতি যাচাই করা এবং পরিবর্তনশীল অবস্থার সাথে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠান ক্ষমতা যাচাই করা। আমরা এই অনুপাতকে 4টি ভাগে ভাগ করেছি। কি